আজকে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আমি আর্টস ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন এবং গত কয়েক বছর ধরে এটা বোধহয় 5th এডিশন ইফ আই এম নট মিস্টেকেন, পঞ্চমবার এই আর্টস ফেস্টিভ্যাল হচ্ছে। আমাদের শহর কলকাতা আমরা সকলে জানি শিল্প সংস্কৃতির শহর বলে পরিচিত, কিন্তু এই ধরনের মানে প্রচলিত শিল্প সংস্কৃতির উদযাপনের পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানগুলো, এই ধরনের আর্টস ফেস্টিভ্যালগুলো যেগুলো আজকের সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেগুলো হওয়াটা খুব প্রয়োজন। এবং সেটা যে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি সেটা শুরু করেছেন এবং করছেন, সেটা অত্যন্ত আনন্দের খবর আমাদের সকলের কাছে, এবং তার অংশ হতে পেরে আমরা দুজনেই অত্যন্ত খুশি, গর্বিত এবং নিজেদের সৌভাগ্যবান মনে করছি। প্রথম কথা, আমি ফেস্টিভ্যাল এমন একটা ফেস্টিভ্যাল যেটা কলকাতার খুব ইম্পর্ট্যান্ট একটা ফেস্টিভ্যাল, এবং এরা যেরকম এত বড়োভাবে কাজ করছেন এবং এত আর্ট ফর্মের সমস্ত কিছু দিকগুলো ধরার চেষ্টা করছেন তা সেই রকম একটা জায়গায়। আর সবচেয়ে আজকে একটা এক্সিবিশনও রয়েছে, যে এক্সিবিশনগুলো ভেরি রেয়ার, এবং এইটা আমার মনে হয় যে আমাদের কলকাতায় খুব বেশি করে এগুলো হওয়া উচিত। এবং এই এত রকমের ধরন, আমাদের তো ভারতবর্ষে আর্টের কোনো অভাব নেই, এবং সেইগুলোকে এইভাবে যে কোনোভাবেই হোক এইভাবে ধরে রাখার একটা জায়গা, সেটা কলকাতার জন্য এবং ভারতবর্ষের জন্য খুব খুব জরুরি, পৃথিবীর কাছে মাথা উঁচু হয়ে যায়। যে আমরা একটা ঘরোয়া, যেরকম নিজেরা গান বাজনা করি সেরকমই একটা ঘরোয়া জিনিস আজকে প্রেজেন্ট করব, আশা করি মানুষের ভালো লাগবে। সাধারণ মানুষকে বলবো তারা বেশি করে আসুন, তারা খবর দিন, এবং আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের রং, সমস্ত কিছু তারা জানুন, এবং তাদের জন্যই এত কিছু করা হচ্ছে। এটা তো সাধারণ মানুষের জন্যই করা।
আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22 শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসার শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি এমন বলা? মা বলেন রবি ঠাকুরের গান তো প্রাণের নয়, প্রাণীর। তাই আসলে তাঁর মুখেই এমন কথা মানায়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছে। আর শেখার দরকার এ কথা বলেন আমার বাবা। মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নেই। আমি এখন কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নান ঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কাঁদি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কতবার, আর পারিনে রাত জাগতে হেনাথ, ভাবতে অনিবার। অনিবার শব্দের অর্থে এসে আমি মোটর খেয়েছি। আর মাও বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই গাইছে। ফলে অর্থ না বুঝতে পারার যন্ত্রণায় আমি ছটফট করছি। মাকে জিজ্ঞেস করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাই, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতে থাকি, ভাবতেই থাকি, কুল কিনারা পাই। মা বলে, তুমি সত্যি ভাবছো? একটুও না থেমে বলি, সত্যি ভাবছি, নন স্টপ ভাবছি। মা বলল, নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুনি, তাই শক্ত কথা এসে বারবার মুক্ত করে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টারমশাই, এমনকি আমার ডিকশনারি। কিন্তু শুধুই তা না, রবীন্দ্রনাথ আমার কাছে আরো অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খাই। দু একদিন পরে পরেই মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মার কাছে জানতেও চাই। কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকতো, আমার হঠাৎই মনে এলো নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে এই কলিটি। হঠাৎ মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দ। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ ভূত হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি। হঠাৎ চমক খেল যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরছে। এরই মধ্যে সমাজম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সবকিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ছাপটায় ভিজিয়ে দিল। জলের ছাদ থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানলা বন্ধ করতে শুরু করেছে এর পাই। এর পেতে জানতে চাইলাম অভিসার মানে কি। মা বলল, অভিসার আবার কোথায়? কেন তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাবো অগম পারে। হ্যাঁ, ওখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলেই মা তার ঘর গেরস্থালি মুছতে কোথায় চিন্তা হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগমন মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটা মানে বুঝতে অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখেরও মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরো বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুকেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো।
সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মনও সরে না যেতে, ফিরিলে একই দায়ে। ভিজতে ভিজতেই বুঝতে পারলাম এ কথার আসল মানেটুকু। ঝড় ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, কাঁদায় তুমি মোরে ভালোবাসারই খায়, নিবিড় বেদনাতে পুলক লাগে খায়। জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করে মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো। সব সপে ভেজা জামায় ঘরে ঢুকিয়ে দেখি বাবা ফিরে এসেছেন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মামা? বাবাকে কি করে বোঝাই অবিশ্বাস শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর, যতদিন যাবে। কমলিকার খাতাটা বন্ধ করে শান্তা দিদিমণি এক মুহূর্ত চোখ বন্ধ করে বসে রইলেন। টিচার্স রুমে অন্য দিদিমণিরা এতক্ষণ সকলেই চুপ করে শুনছি। শান্তা দিদি নীরবতা ভঙ্গ করে বললেন, এবার আপনারা আমায় বলুন আমি কি করব। প্রথাগত লেখা নয় বলে, সাল তারিখ মাসের ঘ্যাঁট নয় বলে আস্তে শূন্য বসিয়ে দেবো, না লেখাটার উপযুক্ত মর্যাদার ব্যবস্থা করব। তরুলতা দিদিমণি বয়সে সবার বড়, আগামী বছরই কোথায় ওর অবসর নেওয়ার বছর। বললেন, এই তো দেওয়াল পত্রিকার লেখা, স্কুলের খাতায় এ ধরনের রচনা আমার মতো অ্যালাউ না করাই উচিত। শান্তা দিদিমণি দৃঢ় স্বরে জানতে চাইলেন, ১২৫তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রবীন্দ্রনাথকে জীবনমুখী করে তোলার প্রসঙ্গটা গতকাল আপনিই বলেছিলেন না? তরুলতা দিদিমণি তবুও হার মানেন, বলেন, বলেছিলাম, কিন্তু এখানে জীবনমুখী করে তোলার চেষ্টা কোথায়, এ তো হয়তো কাব্য। এইভাবেই দুই দিদিমণিতে কিছুক্ষণ তর্ক চলে। শেষকালে মেজরিটির রায় সিদ্ধান্ত হয় কমলিকার রচনাটা আমার রবীন্দ্রনাথ হয়েছে, আমার চোখে রবীন্দ্রনাথ হয়নি। সব বন্ধুরা কিছু না কিছু মার্কস পেয়েছে, কমলিকা কেবল লাল কালির একটি মন্তব্য, আবার লেখো আমার চোখে রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ নয়। এই গল্পটির নাম পাপনের মার বিয়ে। গল্পটির লেখিকা যিনি, তার নাম সুনেত্রা ঘটক। রাতের গাড়ি ছুটে চলেছে উত্তরশ্বাস। নিচে অনেক নিচে, অনেক নিচে কালো জল, ওপরে ফরাক্কা ব্রিজ। পাপন কামরা আলোড়া নিস্তব্ধতার মাঝেও কান পেতে শোনে, ওয়েলকাম ঝমাঝম, পা পিছলে আলুর দম, ওয়েলকাম ঝমাঝম, পা পিছলে আলুর দম। এখন কি মাঝরাত? পাপনের প্রশ্নে মা গল্পের বই থেকে মুখ তুলে তাকাল, ঘাড় নাড়িয়ে জানালো না। পাপনের পরবর্তী প্রশ্ন, মাঝরাত কখন আসবে? আবারও মা মুখ তুলে তাকালো, বলল, কেন? ভোর রাতে মামা বাড়ি পৌঁছবো, মাঝরাতের পরেই তো ভোর রাত। কিন্তু এসব কথায় না গিয়ে পাপনের কুচকে যাওয়ার বিছানাটা হাত দিয়ে টান করে মা বলল, আর কথা নয়, বা শুয়ে পড়ো। দেখো সকলে কেমন সুন্দর ঘুমোচ্ছে। পাপন বাধ্য ছেলের মতো শুয়ে পড়ে। তারপর চোখ বুঝেই বলে, মা, মাঝরাত ভোর রাতটা আমাদের দিকে আসে, না আমরা ওদের কাছাকাছি যাই? কয়েক মুহূর্তের জন্য থতিয়ে গিয়ে নিজেকে সামলে নিয়ে মা বলে, দুজনেই দুদিক থেকে এগিয়ে আসে। ওই মোড়ে পাপনকে নিজের দিকে টেনে নিয়ে শুতে শুতে বলে, এই যেমন তুমি আর আমি দুজনের দিকে এলাম। 4 বছরের জীবনে পাপনের এই প্রথম মামার বাড়িতে আসে। পৌঁছতলা পৌঁছতেই ষাটির ককের মতো সে একবার এর কোলে, আর একবার ওর কোলে গিয়ে পড়ে। এসব সামলে একপাশে চুপ করে হাসি মুখে দাঁড়িয়ে থাকা মস্ত লম্বা মানুষটার দিকে তার নজর পড়ে। চোখাচোখি হতেই তিনি কাছে ডাকেন হাতের ইশারা। পাপন কাছে এসে হাতটাকে সোজা আকাশ দেখার মতো চিৎ করে তার দিকে তাকিয়ে বলে, আমার নাম পাপন, তোমার নাম দাদু? দাদু মিষ্টি হেসে তার ছোট মুঠিটার মধ্যে নিজের বিশাল আঙুলগুলো কেমন সহজেই ঢুকিয়ে দিয়ে বলেন, চলো ভেতর বাড়িতে গিয়ে দেখবে এসব কাণ্ড কারখানা হচ্ছে। দাদু যে পাপনকে ফুলে ফুলে চুমোয় চুমোয় মুখ ভরিয়ে দেননি, দাদু যে তার হাত ধরেছেন, এতে পাপনের ভীষণ ভালো, একেবারে বন্ধু মনে হয়।
ভেতর বাড়িতে তখন বিশাল আয়োজন, বিরাট সামিয়ানা খাটানো হয়েছে, বড় মামা বসে বসে কিছু পুজো করছে। একধারে তার সামনে একজন বুড়ো মতো টিকিওয়ালা লোক চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। ছোট মামা সাদা ধরধরে ধুতি পাঞ্জাবি করে ঘোরাঘুরি করছে, অন্যদিকে ছ্যাঁকছোক শব্দ হচ্ছে, দারুণ একটা খাবারের গন্ধ আসছে, বাড়ি ভর্তি লোকজন, সবার ব্যস্ত। সকলে পাপনকে চেনেও না, তবে কাউকে কাউকে সে দেখেছে তাদের বাড়িগঞ্জের বাড়িতে। মা যে কোথায় হারিয়ে গেছে এই ভিড়ে কে জানে। এরই নাম ছোট মামার বিয়ে। খবরটা শুনে কলকাতাতেই সে মাকে জিজ্ঞেস করেছিল, মা বিয়ে কি? মা বলেছিল একরকম আনন্দ, এই যে তুমি পুজোর সময় আনন্দ করো, গান শুনতে রবীন্দ্র সদনে যাও, রবি জানোয়ার দেখতে সেবার চিড়িয়াখানা গেলে, সেরকম বিয়ে নামেও একটা ব্যাপার হয়। অনেক লোকজন আসে, আর কত কি হয়। দুপুরে খাওয়ার সময় পাপন মাকে কাছে পায়, কিন্তু বলি বলি করে বলা হয়। ঘুমানোর সময় কিছুক্ষণ তো মা তার একেবারে নিজের সম্পত্তি, তখনই সে কথাটা পারে। ছোট মামার বিয়ে হয়, বড় মামার বিয়ে হয় না মা? বড় মামার তো কবেই বিয়ে হয়ে গেছে, আমি যাইনি। তখন হোশ নেই। দাদু, দিদা, মাসিমণি এদের সবার বিয়ে হয়ে গেছে। কেন? সবারই বিয়ে হয় তাই? ও যেমন সবার মুন্নি পিসির বিয়ে হলো, তাই না? হ্যাঁ, তাহলে আমি তোমার বিয়েতে যাবো, কেমন? আমার বিয়ে তো কবে হয়ে গেছে। যা, আমি জানলাম না, গেলাম না, আর উনি হয়ে গেল। না, তোমার বিয়ে কখনো হয়নি। পাপন এবার চুপ করে ঘুমো, বড্ড বক করছো। মার ধমকেও পাপন থামে না, বলে আচ্ছা তাহলে বাবারও হয়ে গেছে। এবার সে প্রায় ভ্যাঁ করে কেঁদে ফেলার মতো করে বলে, এ মা, আমি কেন যাইনি? ও কাছে বাবার সঙ্গেই তো মার বিয়ে হয়, তবেই তো তোর বাবা না হলো। কত বোকা হয়েছে ছেলেটা। আপন কি বুঝে কে জানে। তবে সে চুপ করেছে, একসময় ঘুমিয়েও পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে দেখে সবাই কেমন সুন্দর সেজেছে। ছোট মামাকে একেবারে রাজপুত্রের মতো দেখাচ্ছে। তার খুব আনন্দ হয়, কিন্তু সে খুঁজে ফেলে দাদুকে। দাদু তখন নিজের ঘরে বসে চা খাচ্ছে। বাবুর পায়ে পায়ে তার কোল হেসে খেয়ে খাওয়া। দাদু, আমার মা নাকি বলে মার নাকি বিয়ে হয়ে গেছে, সব্বার নাকি বিয়ে হয়। আর কি বলেছে? মার নাকি বাবার সঙ্গে বিয়ে হয়েছে, তাই কখনো হয়? তাহলে কি হয় তুমি বলো? সে যে সেবার মুন্নি পিসির বিয়ে হলো, পিসে মশাই তো বাইরের লোক, তাই গাড়ি করে এসে মুন্নি পিসিকে নিয়ে গেল। মা তো আমাদের বাড়িতেই আছে। মা চলে গেলে আমার কষ্ট হবে দাদু। বলতে বলতে পাপনের দু চোখ জলে ভরে গেল। তোমার মা তোমাকে ছেড়ে যাবে কেন? দাদু পাপনের মাথায় হাত বুলিয়ে গেল। সেই তো বলো দাদু, বাবা তো বাইরের লোক নয়, আমাদের বাড়িতেই তো থাকে, তাই না? দাদু সস্নেহে বুকে জড়িয়ে ধরে। এখন পাপনের এই আদরটা খুব ভালো। কেউ বাইরের লোক নাই দাদু ভাই। তোমার মা আগে এই বাড়িটায় থাকে। তোমার বাবার বিয়ে হয়ে গেল, চলে গেল বালিগঞ্জ তোমাদের বাড়িতে। মা চলে গেলে তোমার কষ্ট হয়নি দাদু? হয়েছিল তো, খুব কষ্ট হয়েছে। তোমার মারও হয়েছে, কিন্তু যেই এই নতুন বাবা পেয়ে গেল, তুমি ভুলে গেল আমার কথা। আমি? দাদু, তুমি আমার কথা বলছো? তুমি তো তোমার মার নতুন বাবা, তাই না? আবার আমার কাছ থেকে মার বিয়ে হবে না তো? না, তুমি হতে দেবেই না। ঠিক বলেছ, দেবই না। বাবা আর আমি মাকে শক্ত করে ধরে রাখবো, তাই না দাদু?